নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় এবার সোনার পদক জয় করে আনলো পূর্ব মেদিনীপুর জেলা তমলুকের অনন্যা প্রামাণিক। তার সাফল্যে খুশি পরিবার। তমলুক শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্যা, যে রাজকুমারী শান্তনাময়ী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীতে পড়ে। পড়াশোনার পাশাপাশি যোগাসন অনন্যার ধ্যান জ্ঞান। ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার আসরে বসেছিল থাইল্যান্ডের পাটায়াতে। তাতে মেয়েদের অনূর্ধ্ব 13 থেকে 15 বছরের যোগাসনে অংশ নেয় অনন্যা। প্রতিযোগিতায় ট্র্যাডিশনালি অংশ নিয়ে সোনার পদক জয় করে সে। গর্বের সঙ্গে দেশের পতাকা তুলে ধরে। এই প্রতিযোগিতায় জার্মানি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ এশিয়ার আরও অনেক দেশের প্রতিযোগিতার অংশ নেন। ক্লাস 7-এর অনন্যা 2021 সাল থেকে যোগা প্রশিক্ষণ শুরু করে। তারপর জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করে। এই প্রথম আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আর তাতেই সাফল্য লাভ হওয়ার লক্ষ্যে এখনও অলিম্পিকে অংশগ্রহণ করা, এমনটাই জানালো অনন্যা। সে তার জানায়, তার এই সাফল্যের জন্য প্রশিক্ষক সৌমেন সাঁতরা ও নিখিল ঘোড়াইয়ের অবদান অনস্বীকার্য। আগামী দিনে তাদের সহযোগিতায় অলিম্পিকে অংশগ্রহণ করবে এবং সফল গ্রহণ করবে। মেয়ের এই সাফল্যে বেজায় খুশি পরিবারের মা, বাবা, দাদু, ঠাকুমা থেকে প্রতিবেশীরা। তারা চাইছে আগামী দিনে অনন্যা আরও সফলতা লাভ করুক, তমলুক জেলা, রাজ্য এবং দেশের মুখ উজ্জ্বল করুক। থাইল্যান্ডে যে প্রতিযোগিতা হয়েছিল সেটা কি প্রতিযোগিতা হয়েছিল, কি বিভাগে অংশগ্রহণ করেছিল, কি পুরস্কার পেয়েছো? সেটা থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতা হয়েছিল। আমি 13 থেকে 15 গ্রুপে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমার 13 থেকে 15 গ্রুপে ফার্স্ট হয়েছি। কি ছিল, কি যোগা ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশন। কতজন সেখানে অংশগ্রহণ করেছিল, কোন কোন দেশ ছিল? সেখানে 8টা দেশ ছিল টোটাল। 8টা দেশের মোট 200 থেকে বেশি জন অংশগ্রহণ করেছিল। আমাদের গ্রুপে 30 থেকে 40 জন অংশগ্রহণ ছিল। তার মধ্যে আমি ফার্স্ট হয়েছি। এটা কি তোমার এই প্রথম যাওয়া বিদেশে? হ্যাঁ, বিদেশে প্রথম গিয়েছি এবছর। কতটা নিজে থেকে কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমবার গিয়ে ফার্স্ট হয়ে এসেছি। এই যে ফার্স্ট হওয়াটা, কাকে তুমি কৃতিত্বটা দেবে? ফার্স্ট হওয়ার কৃতিত্ব আমার স্যার সৌমেন সাঁতরা স্যার, এছাড়াও নিখিল ঘোড়াই স্যার, এছাড়াও আমার পরিবারকে আমি কৃতিত্ব দিতে চাই। কতক্ষণ বা কতদিন ধরে তুমি এই যোগা করছো? করোনার পর 2021-22 সাল থেকে। কতক্ষণ প্রশিক্ষণ নাও সারাদিনে? সারাদিনে বলতে সপ্তাহে 4-5 দিন। আর কি কি লক্ষ্য আছে? এবার লক্ষ্য আছে, এরপরে ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও যাতে ভালোভাবে রেজাল্ট করতে পারি। কোথায় আছে ওয়ার্ল্ড কাপ? ওয়ার্ল্ড কাপ ভাইজ্যাকে আছে। অন্যান্য জায়গা থেকেও প্রতিযোগিতা আসবে? হ্যাঁ। নাম? আমার নাম অনন্যা প্রামাণিক। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। বলছি, মেয়ের যে এই সাফল্য, কবে থেকে একে প্রস্তুতি তৈরি করছেন এবং কিভাবে ও এই অংশগ্রহণ করতে পারলো এবং পুরস্কার নিতে পারলো? মেয়ের প্রস্তুতি করোনার আগে থেকেই শুরু করেছিলাম, কিন্তু করোনার জন্য মাঝে 2 বছর বন্ধ ছিল। করোনার পর থেকে আবার নতুনভাবে শুরু করলাম। ওর স্যার সৌমেন সাঁতরা মহাশয় এবং নিখিল ঘোড়াই মহাশয় দুজনে কাছে ট্রেনিং নিয়েই ও আজকে এই জায়গায় এসেছে, এবং ও যে এখান থেকে প্রাইজটা নিয়ে এসেছে, খুব ভালো লাগছে আমার একটা এত বড় মঞ্চে। তার জন্য ধন্যবাদ জানাবো UISFকে। ওরা না থাকলে এই যে এত বড় মঞ্চে পারফরমেন্স করার সুযোগ আমার মেয়ে কোনোদিন পেতো না। তো ওদেরকে অনেক ধন্যবাদ। কি পুরস্কার ওখানে পেয়েছে? ওখানে ও গোল্ড মেডেল পেয়েছে, ফার্স্ট পজিশন। ইন্ডিয়ার হয়ে গিয়েছিল। 8টা দেশ ছিল ওখানে, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, USA, এছাড়াও আরও কয়েকটা দেশ ছিল। তার মধ্যেও ইন্ডিয়ার হয়ে প্রথম পজিশন পেয়েছে এবং গোল্ড মেডেল পেয়েছে। বলছি, এই যে মেয়ের যে খুশিতে কতটা আপনি খুশি হয়েছেন? আমি তো ভীষণ খুশি, আমার পরিবারের সবাই খুশি, কিন্তু আমার একটাই আক্ষেপ
যে মেয়ে ইন্টারন্যাশনাল জায়গা থেকে একটা গোল্ড নিয়ে এখানে এলো, কিন্তু এখানে সেইভাবে কোনো উৎসাহ নেই। এটা যদি ক্রিকেট বা অন্য কিছু ফুটবল অন্য কিছু হতো, সবাই প্রচুর উৎসাহ দেখাতো, অনেক সম্বর্ধনা অনেক কিছু হতো। কিন্তু যেহেতু এটা যোগা, হয়তো তার জন্যেই এখনও অনেকটা পিছিয়ে আছে। সেরকমভাবে কোনো এখানকার লোকেদের মধ্যে উৎসাহ নেই, দেখতে পাইনি আমি এখনও অবধি। কেউ আমাদের পৌরসভা বলুন বা আমাদের ওয়ার্ড কাউন্সিলর, কারোর মধ্যে কোনো উৎসাহ আমি দেখিনি এখনও অবধি। আমার বাড়িতে কেউ আসেনি, কিন্তু এটা যদি অন্য কোনো ক্ষেত্র হতো আমার মনে হয় উৎসাহটা অনেক বেশি আমি দেখতে পেতাম। এটাই আমার আক্ষেপ। চুরির সন্দেহে মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণপিটুনির অভিযোগ। সোনার হার চুরির সন্দেহে রাতে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণপিটুনি দেওয়ার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে পটাশপুর থানার পুলিশ। ঘটনার 24 ঘন্টা পরে জ্ঞান ফেরে মহিলার। তিনি বর্তমানে ভর্তি হাসপাতালে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ভবানীচক এলাকার ঘটনা। মঙ্গলবার দুপুর 2টা নাগাদ ঘটনার তদন্তে নামল পটাশপুর থানার পুলিশ। জানা গিয়েছে, প্রতিবেশী এক বৃদ্ধার সোনার হার চুরি হয়েছে। তিনি হারটি খুঁজে না পেয়ে প্রতিবেশী ওই মহিলাকে সন্দেহ করে। তারপর গ্রামবাসীদের জানান। অভিযোগ, গ্রামবাসীরা ওই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। মহিলা অস্বীকার করলে তখন রাতের অন্ধকারে গণপিটুনি দেয় বলে অভিযোগ। সংজ্ঞাহীন অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় মহিলা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনার পর এখনও কোনো লিখিতভাবে অভিযোগ হয়নি পুলিশের কাছে, তবে পুলিশ নিজে থেকে ঘটনা তদন্তে নেমেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, কি হয়েছে জানি না, তবে আমরা দেখছি এক মহিলাকে পড়ে থাকতেই। আমরা খবর দিয়েছি, পুলিশ প্রশাসন এসেছে, মহিলাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। বাড়িতে ছিলাম, বাড়িতে ঘুমিয়েছিলাম, তখন যাদের বাড়িতে চুরি হয়েছে ওদের বাড়িতে আমার মেয়ে টিউশন পড়তে যায়। তখন ও কাকু এসে বলছে, তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে। আমি বলছি না, আমি এক্ষুনি ঘুম থেকে উঠে চান করে আমি শুয়ে গিয়েছিলাম বলে বলতে চলে গেছে বাড়ি। একজন বাড়ির পাশে জ্যাঠা এসে বলছে, তুমি এক্ষুনি গেছিলে ওদের বাড়িতে, গিয়ে ওদের বাড়িতে একজন দিদা হয়, ওকে মেরে তুমি ওদের গয়না নিয়ে চলে এসছো। বলতে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে যেতেই আমার শাশুড়ি মাকে বের করে দিয়ে মারধর শুরু করে। পুরো 4টা থেকে 6টা পর্যন্ত ওরা মারতে শুরু করে। ওরা এমনকি পঞ্চায়েত এবং ওদের সিভিক পুলিশ থেকে আমাকে মারতে শুরু করে। ওরা প্রথম আমাকে জিজ্ঞাসাবাদ করে, আমি না বলায় ওরা বলছে তোমাদের পাবলিককে বলছে তোমাদের যা করা তোমরা করো। ওকে মেরে বস্তায় ভরে ওকে খালে ভাসিয়ে দাও, পুলিশ আসে। ওরা আমাকে প্রথম বলেছিল যে পুলিশ আসবে, কিন্তু আমি বলছি যে আমি তো চুরি করি, ঠিক আছে তুমি পুলিশ প্রশাসন সবাইকে ডাকো। কিন্তু ওরা বলছে যে পুলিশ আমরা ডেকেছি, কিন্তু ওরা পুলিশকে খবর দেয়নি। আমি আমার বাবাকে প্রথমে যখন এগুলো খুলে ফোন করে বলি, তখন ওরাই পুলিশ নিয়ে 6:30 7টা নাগাদ আসলে তখন আমাকে উদ্ধার করে আমার বাপের বাড়ির লোক এসে এবং পুলিশ এসে। ডায়াবেটিক্স সচেতনতা এবং প্রতিরোধ রক্ষা গড়ে তুলতে বনমালী চট্টা হাই স্কুলে অনুষ্ঠিত হলো ডায়াবেটিক্স সচেতনতা শিবির। ভারতবর্ষে প্রতি বছর 10 জনের মধ্যে একজনের ডায়াবেটিক্সে আক্রান্ত, যা অসংখ্য নিরিখে চীনের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক হলো আমাদের ভারতবর্ষ। অথচ 50%-এর বেশি লোক তাদের ডায়াবেটিক অবস্থা সম্পর্কে অবগত নয়। আমাদের খাবার থেকে যে শর্করা বা গ্লুকোজ পাওয়া যায় তা রক্তের মধ্য দিয়ে বাহিত হয়ে কোষের মধ্যে প্রবেশ করে। এক্ষেত্রে ইনসুলিন শরীরের কোষগুলিতে শর্করা প্রবেশ নিয়ন্ত্রণ করে। অগ্নাশয়ের বিশেষ কোষ দ্বারা তৈরি হয় হরমোন
আইলেটস থেকে তৈরি হয় ইনসুলিন। তারপর শরীরের কোষ প্রয়োজনীয় শক্তির জন্য এই গ্লুকোজ ব্যবহার করে। যখন আমাদের শরীরে নিজের থেকে ইনসুলিন তৈরি করতে পারে না কিংবা তৈরি হওয়া ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না, তখন রক্তের গ্লুকোজ মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। শরীরে এই গুরুতর অবস্থা হলে ডায়াবেটিক্স। মঙ্গলবার বিকেলে কাঁথি 3 নম্বর ব্লকের ঐতিহ্যবাহী বনমালী চট্টা হাইস্কুলের ছাত্রদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন সিনির উদ্যোগে আয়োজিত হলো ডায়াবেটিক সচেতনতা শিবির। মুখ্য সচেতক হিসেবে ছিলেন সিনির ব্লক কোঅর্ডিনেটর মৌমিতা বেরা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর, নিত্যানন্দ মুন্ডা, সত্যজিৎ মান্ডি প্রমুখ শিক্ষকরা। রোগের হাত থেকে ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য দৈনন্দিন জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের বদলে পরামর্শ দেওয়া হয় এদিন শিবিরে। বলা হয়, শারীরিক পরিশ্রম যেমন করতে হবে তেমনি ফাস্ট ফুড ত্যাগ করতে হবে, বাঁচতে হবে আনন্দে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের স্বাস্থ্য বিধায়ক নোডাল শিক্ষক অজয় কুমার গিরি। বাচ্চাদের ক্ষেত্রে কি কারণে এখন এই এনসিডির মতো রোগগুলোতে বাচ্চারা এখন আক্রান্ত হচ্ছে? এনসিডি ফুল ফর্ম জানো কি? আমি বলে দিচ্ছি। এনসিডির ফুল ফর্ম নন কমিউনিকেবল ডিজিজ, বাংলায় যাকে বলি অসংক্রামক রোগ বা অছোঁয়াচে রোগ, মানে যে রোগ একে অন্যের দ্বারা ছড়ায় না। ধরো আমি বাইরে থেকে এসেছি, আমি সুগার নিয়ে এসেছি, তাহলে কি তোমাদের এই যে কারো হয়তো হাতে আমার হাতটা লেগে গেল, ওর কি সুগার রোগ হয়ে যাবে? আমি আরেকবার বলে দিচ্ছি, এনসিডি। এনসিডি মিন্স নন কমিউনিকেবল ডিজিজ, অছোঁয়াচে রোগ বা অসংক্রামক রোগ। সবাই দেখেছো? এনওএন কমিউনিকেবল, সিওএমএমইউ, সিওএমএমইউ, NIABLE। তো নন কমিউনিকেবল ডিজিজ, তাহলে অছোঁয়াচে রোগ আর কি কি হতে পারে? আমি তো সুগার নিয়ে বলতে আচ্ছা, হার্টবিট, ভেরি গুড। আরো কি রোগ হতে পারে? সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।